শুভ সন্ধ্যা বন্ধুরা। একটু যান্ত্রিক ত্রুটির জন্য আমাদের 9 মিনিট দেরি হয়ে গিয়েছে। আপনারা শুনছেন রেডিও জংশন নিবেদিত লাইভ পত্রালি অনুষ্ঠান। আজ 29তম পর্ব নিয়ে আপনাদের সাথে আমি আপনাদের বন্ধু চঞ্চল। আমার সাথে আছেন কেয়া আর বিদিশা। অনুষ্ঠানের শুরুতেই আমরা শুনে নেব আমাদের এক পত্রবন্ধু ধ্রুবজ্যোতি বাগচির কণ্ঠে একটি রবীন্দ্রসঙ্গীত। পথিক পরাণ চল চল সে পথে যে পথ দিয়ে গেল বিকেল বেলার পথিক পরাণ চল চল সে পথে যে পথ দিয়ে গেল সন্ধ্যা মেঘের সোনা প্রাণের ছায়া পিঠের তলে গানের আনাগোনা সে পথ বেয়ে গেছে রে তোর সন্ধ্যা মেঘের সোনা প্রাণের ছায়া পিঠের তলে গানের আনাগোনা রইল না কিছু পথিক পরাঞ্চল আপনাদের পথের কথার পাঁচালী নিয়ে আজ হাজির হয়েছি আপনাদের দরবারে। আপনারা লিখে পাঠিয়েছেন আপনাদের সুন্দর সুন্দর চিঠি, প্রচুর চিঠি আমাদের কাছে এসে পৌঁছেছে। আমরা চলে যাব আজ উপস্থাপনায়। আমি, আমার সাথে কেয়া আর বিদিশা, সঙ্গে রয়েছেন বিশ্বনাথ বন্ধু, দেবজিৎ ঘোষ, তানজিলাল সিদ্দিকী, মাধবী বিশ্বাস, আশিস চক্রবর্তী, শ্রীহরি জানা, সব্যসাচী বন্দ্যোপাধ্যায়, সুবীর আলপনা চ্যাটার্জি, অঞ্জলি সেনগুপ্ত, অভিনন্দন গোস্বামী, মাধবী বিশ্বাস, প্রদীপ দাস, রাজনারায়ণ ভট্টাচার্য, তপন কুমার গোস্বামী, শ্রীহরি জানা, বিদ্যুৎ সিট, টুনটুনি পাখি আসিয়াদি, মীনাক্ষী দাস আছেন, অঞ্জনা মিশ্র, পল্লবী সাহা, মুকুলরঞ্জন চক্রবর্তী বলছেন হুঁকো নিয়ে বসে পড়েছি। হ্যাঁ, ধ্রুবজ্যোতিবাবুকে অভিনন্দন জানিয়েছেন।
বিশ্বনাথ বন্ধু। চলুন আমরা চিঠিপত্র নিয়ে চলে যাব আজকে আপনাদের চিঠির ঝাঁপি নিয়ে। অবশ্যই অনেক বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে আজকে। হ্যাঁ, আরও বেশি বেশি করে শেয়ার চাই, কমেন্ট চাই। আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে লিখে জানান। এবং বন্ধুরা, অনুগ্রহ করে আমাদের অনুষ্ঠানটি নিজ নিজ ফেসবুক ওয়ালে শেয়ার করুন আরও ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে। প্রথম চিঠি পাঠিয়েছেন তানজিলাল সিদ্দিকী, ভাবনা ভবন, রামপুরহাট, বীরভূম থেকে। সুজন পথিক পত্রালী, শুভেচ্ছা নিয়েও শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের। ঠাকুরের শুভেচ্ছা দিলাম এই কারণে যে তিনি বলে গেছেন, যত মত তত পথ। ওই দূরে একটা লাইট জ্বলছে, ওটাই সত্য, ওটাই আমাদের ধরার লক্ষ্য। এখন এই লাইটটাকে ধরতে যে যেদিকে খুশি যেতে পারে। বুঝলে পত্রালী, আমরা যখন তরুণ ছিলাম তখন এখনকার মতো এত সব সুযোগ সুবিধা ছিল না। পথ ঘাটও কেমন ঋতুতে ঋতুতে পরিবর্তন হয়ে যেত। গ্রীষ্মে এক ধু ধু ধুলো, তো বর্ষায় জল থই থই সাগর খেলা। আমরা স্কুলে যেতাম 4 কিলোমিটার হেঁটে, পায়ে চটি, চপ্পল, জুতো থাকতো না। ধু ধু গ্রীষ্মে ধুলো উড়িয়ে চলতো পথবন্দনা। আর বর্ষায় বাবা সে বলতে আছে, পথ কখনো আলপথ তো কখনো ভাঙা সড়ক, মাঝে আবার কাঁদর, বোঝো ঠেলা। বর্ষায় তো চিলমিলির প্যাকেটের সাথে গামছা। লে বাবা, গামছাটা কেন তাও বলে দিতে হবে? ওগো, পথ যে আমাদের জল থই থই বালক বেলা। আর তারুণ্য পেরিয়ে যখন ভরপুর যৌবন, যখন কর্ম আমাদের ডাক দিচ্ছে, তখন বাপ দাদুদের কাছে শুনতাম, নদী পাড়ের চাষ, ভাবনা 12 মাস। একবার কি হয়েছে তাহলে শোনো। আমরা হাঁটু জলে নদী পথ পার হয়ে গেলাম ফুটবল খেলতে। খেলা শেষে যখন ওই পথে ফিরে আসছি, তখন নদী পথ আমাদের বুড়ো আঙুল দেখিয়ে দিল, কানায় কানায় বন্যা। কিন্তু ঘর তো আমাদের ফিরতেই হবে। ওটাই তো আমাদের কাছে সত্য, ওটাই তো আমাদের আলো। হ্যাঁ, ওটাই তো আমাদের আলো। অনুভবী পথ শুভেচ্ছান্তে চিঠি পাঠিয়েছিলেন তানজিলাল সিদ্দিকী, ভাবনা ভবন, রামপুরহাট, বীরভূম থেকে। আমি পথ ভোলা এক পথিকে এসেছি, সন্ধ্যা বেলার চামেলি গো, সকাল বেলার মল্লিকা, আমায় চেনো কে? আমি পথ ভোলা এক পথিকে এসেছি। চিনি তোমায়, চিনি নবীন পান্থ, বনে বনে উড়ে তোমার রঙিন বসন প্রান্ত, ফাগুন প্রাতের উতলা গো, চৈত্র রাতের উদাসী, তোমার পথে আমরা ভেসেছি। আমি পথ ভোলা এক পথিকে এসেছি। এবারে চিঠি পাঠিয়েছেন সব্যসাচী বন্দ্যোপাধ্যায়, আলমবাজার, কলকাতা 35 থেকে। জীবনের চলার পথে 2 হাত ভরে সঞ্চয় করে চলেছি নানা বই। আমার সারাদিনের অন্যতম সঙ্গী হলো এই বইগুলো। জীবন পথের সফরসঙ্গী এই বইগুলোর সংগ্রহের কাহিনীও কম বৈচিত্র্যপূর্ণ নয়। এই মাঝ 40-এর পথে দাঁড়িয়ে প্রথমেই মনে পড়ে আমার মায়ের সহশিক্ষিকা তনিমা মাসিকে। সারা বছর ধরে নানা উপলক্ষে তিনি বেশ কজন দিদিমণির ছেলে মেয়েকে বই উপহার দিতেন। সেসব বইতে এমন কিছু কিছু কথা লিখে দিতেন যে মনটা ভরে যেত।
একবার দোলের আগে রবীন্দ্রনাথের ছেলেবেলা উপহার দিয়ে তাতে লিখলেন, সারা সকাল দোল খেলবার পর বালক রবিকে জানবার জন্য। আরও একবার গরমের ছুটি পড়বার আগে দিলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের সবুজ দ্বীপে রাজা। লিখলেন প্রচণ্ড গরমে মনে মনে আন্দামান ঘুরে আসবার জন্য। জীবনের শেষে অত্যন্ত অসুস্থ হয়ে পড়েন। বিছানা থেকে ওঠার ক্ষমতাটুকু চলে গিয়েছিল, হারিয়েছিলেন কথা বলবার শক্তিটুকু। একদিন আমরা কজন ছেলে মেয়ে মাসির সঙ্গে দেখা করতে গিয়েছি। সেদিন আমাদের প্রত্যেকের হাতে তুলে দিলেন লীলা মজুমদারের পাকদণ্ডী। লিখে দিলেন, আমার চলে যাওয়ার পাকদণ্ডী পথে তোমাদের হাসি মুখ মনে রেখে। উপহার দেওয়ার সময় দেখলাম তনিমা মাসির চোখে জলের ধারা। জল ঝরছে সেদিন আমাদের চোখেও। আমার বিয়ের সময় আমার রেডিওতুতো স্বজনরা আমাকে উপহার দিলেন সৈয়দ মুজতবা আলী রচনাবলীর 11টি খণ্ড। চন্দননগরের ডাক্তার দিদিমণি শিপ্রা ভৌমিক রচনা করলেন অনবদ্য এক ছড়া। সব্যসাচীর কাছে ছিল শুধু গদ্য, সুস্মির হাত ধরে এসে গেল পদ্য। বেতারের বন্ধুরা লিখে দিল অদ্য, দুজনাই পান করো মুজতবা মদ্য। আমাদের পাওয়া অনেকগুলো উপহারের মধ্যে জলজল করতে লাগলো সবুজ ও লাল কালিতে লেখা ছড়া সংবলিত সেই বইগুলো। এভাবেই আমার পথের সঞ্চয়গুলিকে পরম যত্নে রেখে দিয়েছি আমার মনের কোণে বহু দিন ধরে। বই সঞ্চয়ের এই পথ নিয়ে আমি বেশ আছি। লিখেছিলেন সব্যসাচী বন্দ্যোপাধ্যায়, আলমবাজার, কলকাতা 35 থেকে। আমার এই পথ চাওয়াতে আনন্দ খেলে যায় রৌদ্র ছায়া, বর্ষা আসে বসন্ত। আমার এই পথ চাওয়াতে আনন্দ খেলে যায় রৌদ্র ছায়া, বর্ষা আসে বসন্ত। আমার এই পথ চাওয়াতে আনন্দ। পরের চিঠি লিখছেন ডাক্তার প্রদীপ কুমার দাস, 15/80 রাজা কে এল গোস্বামী স্ট্রিট, শ্রীরামপুর, হুগলি থেকে। প্রিয় পথচারী, পথ মানে রাস্তা, উপায়, অবলম্বন, কৌশল ইত্যাদি। রবি ঠাকুরের কাছে পথ শুধুই জীবন দর্শন বোধের দিকে এগিয়ে যাওয়া। তার গানের বিষয় হিসেবে বহুবার ব্যবহৃত হয়েছে পথ। তাই তিনি লিখেছিলেন, আমার পথে পথে পাথর ছড়ানো, তাই তো তোমার বাণী বাজে ঝর্ণা ঝরানো। পথ যেন তার কাছে জীবন দেবতার দিকে পৌঁছানোর সিঁড়ি মাত্র। শিলাইদহে জমিদারি চালাতে গিয়ে তিনি প্রায়শই রাতে গঙ্গার বুকে নৈশ ভ্রমণ করতে ভালোবাসতেন। ওখানে থাকাকালীন তিনি লিখলেন পোস্টমাস্টারের মতন হৃদয়স্পর্শী ছোট গল্প। মূল মন্ত্র করে নিলেন নিজের গানকে। তাই তিনি লিখলেন, বাঁধন যতই বাঁধতে আসে ভাগ্য তখন হাসে, ধুলা ওরা হাওয়ার ডাকে পথ যে টেনে লয় আমাকে। আবার নিজের গানের মধ্যে দিয়ে তৈরি করে ফেললেন নিজেকে এক সাধারণ পথিক। গানের ভাষায় ফুটিয়ে তুললেন, পথিক আমি এসেছিলেম তোমার বকুল তলে, পথ আমারে ডাক দিয়েছে এখন যাব চলে। পথ যে কখনো কখনো উপায় হয়ে দাঁড়ায় সেটির সন্ধানও দিয়েছেন রবি ঠাকুর তার শেষের কবিতা উপন্যাসে অমিত লাবণ্যের সম্পর্কের সহজ পথের সমাধান দিয়ে। জীবন মানে হলো এগিয়ে চলা, থামার অর্থ হলো মৃত্যুকে বরণ করে নেওয়া। তাই মৃত্যুকে বরণ করে নেওয়ার আগেও
তিনি ঠিক করে যাচ্ছেন সেই পথেরই গান। সম্মুখে শান্তি পারাবার ভাষা ও তরণী হে কর্ণধার। পথকে অনেক সময় অবলম্বন হিসেবে চিহ্নিত করা হয়। বিজ্ঞানীদের ক্ষেত্রে পথ হল বিজ্ঞান সাধনা, ধার্মিকদের বেলায় ধর্মীয় সাধনা, শিক্ষার্থীদের কাছে জ্ঞান সাধনা ও চিকিৎসকদের ক্ষেত্রে সেবা পরায়ণতা, সঙ্গীত শিল্পীদের ক্ষেত্রে সঙ্গীত ও নৃত্যশিল্পীদের বেলায় পথ হল নিরলস নৃত্য চর্চা করা। সেই কারণে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলেছিলেন, যত মত তত পথ। চিঠি পাঠিয়েছিলেন ডাক্তার প্রদীপ কুমার দাস, 15/C রাজা KL গোস্বামী স্ট্রিট, শ্রীরামপুর, হুগলি থেকে। চিঠি পাঠিয়েছেন আমাদের এক নতুন বন্ধু তাপস সাহা, অমরাবতী, শেওড়াফুলি, হুগলি থেকে। প্রিয় মহাশয় মহাশয়া, লেখার জীবনে এক নতুন পথের সন্ধান পেলাম। তবে আমার জীবনে চলার পথটি কখনোই মসৃণ ছিল না। প্রতি পদে পদে আমাকে ঠক্কর খেতে হয়েছে, তবে কখনোই ভূতলে পতিত হইনি। তাহলে বিষয়টি একটু খুলেই বলি। আমরা 2 ভাই ও 4 বোন। ভাই বোনদের মধ্যে আমি কনিষ্ঠ। আমার যতটা ধারণা, বাড়ির ছোট ছেলে সকলের একটু আদরের হয়। আমার ক্ষেত্রে বোধহয় ব্যাপারটা ছিল অন্যরকম। এখনো ভাবলে অত্যন্ত অবাক হয়ে যায় যে ছেলেবেলা কাটিয়ে পরবর্তী জীবনে উপরে উঠতে আমাকে যে কি কঠিন সংগ্রাম করতে হয়েছে, বাড়ির একমাত্র দাদা ও দিদিদের কাছ থেকে তার জন্য ন্যূনতম সহায়তাটুকুও কখনোই পাইনি। পরবর্তী জীবনে কিভাবে চলবো ও কোনভাবে চললে মসৃণভাবে চলা যাবে, ছিল না কারো কোনো পরামর্শ বা উপদেশ, ছিল শুধুই নীরবতা। তাই আমাকে সিদ্ধান্ত নিতে হয়েছিল জীবনে কিভাবে চলবো, কোন চাকরি ছাড়বো বা কোনটাকে বেছে নেব। এমনকি বিয়ের মতো জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটিও নিজেকেই নিতে হয়েছিল। আশ্চর্য হয়ে দেখেছি যে আমার কোনো বিষয়েই বয়স্ক বাবা মা ছাড়া দাদা দিদিরা ছিল নির্লিপ্ত, উদাসীন। জানি না কেন ও কি কারণে, খুবই রহস্যময় বলেই মনে হয়। ভগবানের কাছে আমার একটাই প্রার্থনা, যে জীবনে এরকম চলার আঁকা বাঁকা পথ যেন আর কারোর না হয়। লিখেছিলেন নতুন বন্ধু তাপস সাহা, অমরাবতী, শেওড়াফুলি, হুগলি থেকে। নতুন বন্ধুকে রেডিও জাংশন পরিবারে স্বাগত জানাই। পথে পথে চলতে চলতে হঠাৎ একদিন থেমে যাব। পথে পথে চলতে চলতে হঠাৎ একদিন থেমে যাব। মেঘলা রাতে লুকিয়ে থেকে, মেঘলা রাতে লুকিয়ে থেকে রূপোর আলোয় জোছনা পাবো। পথে পথে চল। চিঠি পাঠিয়েছেন আশিস চক্রবর্তী, শ্রীকৃষ্ণপুর, ছোট শ্রীকৃষ্ণপুর, দাঁতন, পশ্চিম মেদিনীপুর থেকে। পথসখা পত্রালি। বন্ধু, আমরা চিরপথিক, পথেই হেঁটে চলি। গন্তব্যস্থল জানি না, বুঝি না। পথ চলতে চলতে সূর্য ডুবে যায়, সন্ধ্যা নামে। অবশেষে মনে পড়ে জীবনানন্দের বনলতা সেন। সব পাখি ঘরে আসে, সব নদী ফুরায়, এ জীবনের সব লেনদেন থাকে শুধু অন্ধকার মুখোমুখি বনলতা সেন। পথ তো জীবনের চলমানতার প্রতীক।
পড়াশোনা, চাকরি বাকরি, বিয়ে, সন্তান কোনো কিছুই জীবনকে সম্পৃক্ত করতে পারে না। মানে পথ বুঝি শেষ হয় না। কবি, সাহিত্যিক, বিজ্ঞানী, আমলা, মন্ত্রীদের জীবনেও দেখেছি কোথায় যেন বিশ্বগ্রাসী অপূর্ণতা। সবাই হেঁটে চলেছে। হ্যাঁ বন্ধু, চড়াই উতরাই পেরিয়েই তো জীবনে চলা, তবু পথ তো শেষ হবার নয়। তাই মাঝে মাঝে ঈশ্বরের সাহায্য প্রার্থনা করি। আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা, আমি যে পথ চিনি না। আউল বাউল সুফি সন্তরা পথের অপরিসীম ক্লেশের ভিতর দিয়ে অরূপ রতনের সন্ধান করে। তেমনই না হয় নিজেকে আমরা উৎসর্গ করি। আবার কখনো মনে হয় শ্রী রাধিকার মতো হতে, অভীষ্ট লক্ষ্যে ছুটে চলতে। পা রক্তাক্ত হবে, তাতে ক্ষতি কি? অন্তর্জুড়ে তো কৃষ্ণ প্রেম। পরিশেষে রবীন্দ্র জারিত মন সান্ত্বনা পায় আমার পথ চলাতেই আনন্দ। খেলে যায় রৌদ্র ছায়া, বর্ষা আসে বসন্ত। শুভেচ্ছান্তে চিঠি পাঠিয়েছিলেন আশিস চক্রবর্তী, শ্রীকৃষ্ণপুর, ছোট শ্রীকৃষ্ণপুর, দাঁতন, পশ্চিম মেদিনীপুর থেকে। তানজিলাল সিদ্দিকী লিখেছেন 29 পর্বে পথ চলা 14 শ্রাবণ রাতে, বন্ধুর পথে এগোবে জংশন নানাই সংঘাতে। সব বাধা সে দূর করবে ধ্রুব সুরে সুরে, এই রাতেতে পথ চলবে বিদিশা চঞ্চল কেয়া ঘুরে ফিরে। অসাধারণ, অপূর্ব। দেবজিৎ ঘোষ লিখছেন অনুষ্ঠানের শুরুতে ধ্রুবজ্যোতি বাগচি মহাশয়ের গান অসাধারণ লাগলো। করবি হাজরা লিখছেন পথ চিনে চিনে এসে গেছি বন্ধু তোমার কাছে, শুনতে পথের পাঁচালী। আছেন রানী ভবানী মিশ্র। টুনটুনি পাখি লিখছেন প্রথম চিঠিতেই মন ভরে গেল, তানজিলাল ভাইয়ের অসাধারণ লেখনী মন ছুঁয়ে গেল। দেবজিৎ ঘোষ লিখছেন তানজিলাল বাবু অপূর্ব লেখনী। বিশ্বনাথ বন্ধু লিখছেন সুন্দর লিখেছেন তানজিলাল দা। মাধবী বিশ্বাস পতাকাদি লিখছেন তানজিলাল বাবু চিঠি 4 দশক পিছিয়ে গেল, নস্টালজিক হয়ে পড়লাম, ধন্যবাদ। আলপনা চ্যাটার্জি লিখছেন তানজিলাল বাবুর চিঠি খুব সুন্দর। ভানুমতি মোদক লিখছেন এই এলাম দেরি হলো। তানজিলাল সিদ্দিকী লিখছেন পাকদণ্ডী পথে এগিয়ে চললাম, সব্যসাচী দাদাবাবুকে সঙ্গে নিলাম বইয়ের বাগান। টুনটুনি পাখি লিখছেন সব্যসাচীদার চিঠি খুব ভালো লাগলো। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন কে লিখেছে জানি না, কি ভেবেছি তাও জানি না, শুধু জানি যে কেয়া আমার চিঠি বেশ পড়েছে। অঞ্জলি সেনগুপ্ত লিখছেন আমি পথ ভোলা এক পথিক এসেছি, অপূর্ব গানের সংযোজন খুব সুন্দর। অনন্যা চক্রবর্তী আছেন আমাদের সঙ্গে। আছেন শিবনাথ মণ্ডল। তপন কুমার গোস্বামী লিখছেন গানে ভুবন ভরে উঠেছে জয় হোক রেডিও জংশনের। রানী ভবানী মিশ্র রয়েছেন রূপালী কোলে, রয়েছেন আশিস চক্রবর্তী। মুকুল রঞ্জন গোস্বামী লিখছেন সব্যসাচীর আত্মোপলব্ধি সাহিত্যের সুবাস নিয়ে এলো জীবন আঙিনায়। লালু নে বলছেন আমি পথ ভোলা এক পথিক, বৈদ্যবাটি হুগলি থেকে। রয়েছেন রবিরাম হালদার। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন যারা আমার এই চিঠি পছন্দ করে ভালো লাগা জানালেন তাদের প্রত্যেককে বলি এভাবেই পাশে থাকবেন। আশিস চক্রবর্তী বলছেন প্রদীপবাবুর চিঠিতে বৈচিত্র্য পথের কথা আছে। মুকুলরঞ্জন চক্রবর্তী লিখছেন প্রদীপবাবুর রবীন্দ্রময়তা ভালো লাগলো। সব্যসাচীদা লিখছেন শ্রদ্ধেয় আশিস চক্রবর্তী পথের প্রকৃত বিস্তার ঘটালেন, বাউল, সুফি, কৃষ্ণ, রবীন্দ্রনাথ একাকার হলেন এই লেখায়। দেবজিৎ ঘোষ লিখছেন আশিসবাবু ও নতুন পত্রবন্ধু তাপসবাবুর লেখা ভালো লাগলো। বিশ্বনাথ বন্ধু লিখছেন ভালো লাগলো আশিসবাবুর চিঠি। করবি হাজরা জানাচ্ছেন সব্যসাচী দারুণ লাগলো চিঠি, ভালো থেকো। হ্যাঁ, আজ আমাদের সঙ্গে অনেক বন্ধু ভরে উঠেছে পত্রালির আসর। আপনারা প্রত্যেকে নিজ নিজ ফেসবুক অ্যাকাউন্ট থেকে আমাদের অনুষ্ঠানটি শেয়ার করুন এবং কেমন লাগছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সাথে থাকবেন রেডিও জংশন নিবেদিত আপনাদের জনপ্রিয় অনুষ্ঠান পত্রালি। আমরা চলে যাব পরবর্তী চিঠি নিয়ে বিদিশার কাছে। চিঠি লিখছেন পতাকা বিশ্বাস,
বাড়ির নাম শেষের কবিতা, কারবালা মাঠ, ঘূর্ণি, কৃষ্ণনগর, নদিয়া, সূচক 741103 থেকে। আমরা প্রত্যেকেই জীবনপুরের পথিক, পথ মাত্র দুটো, একটি চড়াই, অন্যটি উতরাই, যেমন আলো আর অন্ধকার। গোটা পথটাই ফুল বিছানো থাকবে এটা অলীক কল্পনা মাত্র। বাস্তবের মাটিতে পা রেখে চলা খুব কঠিন। জীবনটাতে শুধুই রবীন্দ্রসঙ্গীতের সুর বাজে না, কখনো গোটা একটা রেলগাড়ি হুইসেল বাজিয়ে বুকের উপর দিয়ে চলে যায়। বিবাহিত জীবন শুরু করেছি ছোট বয়সে। স্বামী কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ইংরেজির শেষ বর্ষের ছাত্র। আমার সামান্য রোজগারে সংসার খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে। বাটা মাছ 3 টাকায় 100 গ্রাম কিনতাম। ছেলের দুধের কৌটো 108 টাকা জোগাড় করা কঠিন হয়ে পড়ত। তবুও অবস্থাপন্ন বাবা দাদার কাছে সাহায্য নিইনি কখনো। আমি যে বড্ড অভিমানী। তার চেয়েও বড়, হাত পাতলে স্বামীকে খাটো করা হবে। কত বিনিদ্র রজনী খাওয়ার ছল করে থেকেছি। ছেলেকে পরম মমতায় আর চরম আদরে বুকে নিয়ে বুক বাঁধতাম, এই ভেবে যে প্রদীপের নিচের অন্ধকারের পরিধি সামান্যই, কিন্তু প্রদীপের উপরের আলোর পরিধি বিস্তৃত। অতএব ভালো দিন অপেক্ষা করছে আমাদের জন্য। রাস্তায় চলেছি খুশি খুশি ভাব আর ভাবনা মিশিয়ে, কারণ জীবনের রেখেছিলাম। চিঠি লিখছেন পতাকা বিশ্বাস, বাড়ির নাম শেষের কবিতা, কারবালা মাঠ, ঘূর্ণি, কৃষ্ণনগর, নদিয়া, সূচক 741103 থেকে। আমরা প্রত্যেকেই জীবনপুরের পথিক, পথ মাত্র দুটো, একটি চড়াই, অন্যটি উতরাই, যেমন আলো আর অন্ধকার। গোটা পথটাই ফুল বিছানো থাকবে এটা অলীক কল্পনা মাত্র। বাস্তবের মাটিতে পা রেখে চলা খুব কঠিন। জীবনটাতে শুধুই রবীন্দ্রসঙ্গীতের সুর বাজে না, কখনো গোটা একটা রেলগাড়ি হুইসেল বাজিয়ে বুকের উপর দিয়ে চলে যায়। বিবাহিত জীবন শুরু করেছি ছোট বয়সে। স্বামী কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ইংরেজির শেষ বর্ষের ছাত্র। আমার সামান্য রোজগারে সংসার খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে। বাটা মাছ 3 টাকায় 100 গ্রাম কিনতাম। ছেলের দুধের কৌটো 108 টাকা জোগাড় করা কঠিন হয়ে পড়ত। তবুও অবস্থাপন্ন বাবা দাদার কাছে সাহায্য নিইনি কখনো। আমি যে বড্ড অভিমানী। তার চেয়েও বড়, হাত পাতলে স্বামীকে খাটো করা হবে। কত বিনিদ্র রজনী খাওয়ার ছল করে থেকেছি। ছেলেকে পরম মমতায় আর চরম আদরে বুকে নিয়ে বুক বাঁধতাম, এই ভেবে যে প্রদীপের নিচের অন্ধকারের পরিধি সামান্যই, কিন্তু প্রদীপের উপরের আলোর পরিধি বিস্তৃত। অতএব ভালো দিন অপেক্ষা করছে আমাদের জন্য। রাস্তায় চলেছি খুশি খুশি ভাব আর ভাবনা মিশিয়ে, কারণ জীবনের পথ এমনই আশ্চর্যের, তুমি দুঃখী জানলে কেউ তোমাকে সাথ দেবে না। চলার পথে বিশ্বাস রেখেছিলাম আমার মনোবল আমাকে আলোর দিশা দেখাবেই। বিয়ের 5 বছর পর সেদিন এলো, যেদিন স্বামী একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ইংরেজি শিক্ষক হিসেবে যোগ দিল। তারপর থেকে আমাদের পথের আলোয় আমরা উদ্ভাসিত। তাই বলি, শ্রান্তি ঘুচিবে, অশ্রু মুছিবে, এ পথের হবে অবসান। চিঠি লিখেছিলেন পতাকা বিশ্বাস, বাড়ির নাম শেষের কবিতা, কারবালা মাঠ, ঘূর্ণি, কৃষ্ণনগর, নদিয়া, সূচক 741103 থেকে।
পরের চিঠি পাঠিয়েছেন অরূপ মণ্ডল, প্রফুল্ল নিকেতন, শরৎপল্লী, গোলাপবাগ, ডাকঘর রাজবাটি, জেলা পূর্ব বর্ধমান থেকে। প্রিয় পত্রালী, পথ আবহমান কাল ধরেই মানবজাতিকে চলার দিশা দেয়। পথের সৌজন্যেই আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যেতে পারি। জীবনের চলার পথ সব সময় সহজ সরল হয় না। কখনো তা হয় বন্ধুর দূরতিক্রম্য, কখনো বা কণ্টকাকীর্ণ। তবু পথের সব বাধা অতিক্রম করেই সাফল্যের শীর্ষ চূড়ায় পৌঁছে মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলে। কখনো আমাদের উত্থানের পথে পথই দুর্ভেদ্য বাধার প্রাকার রচনা করে। তবু চড়ুইবেতির মহামন্ত্রে মাভৈ বলে অগ্রগমনের ধারাবাহিকতা বজায় রাখলে আঁধারের বুক চিরে আলো আসার মতোই সাফল্যের চূড়ায় পা রাখতে পারি আমরা। নজরুলের কবিতার সেই বিখ্যাত পংক্তিগুলোই আমাদের জুগিয়ে যায় অফুরান প্রাণশক্তির রসদ। দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। রবীন্দ্রনাথের কবিতার কয়েকটি লাইন আমাদের সোজা পথে অগ্রগমনের বীজ মন্ত্র হয়েই কাজ করে। উদয়ের পথে শুনি কার বাণী, ভয়ে নাই ওরে ভয়ে নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। কমল তুলতে গেলে কাঁটার আঁচড়ে হাত তো ক্ষতবিক্ষত হবেই, তবু পঙ্কিল পথ বেয়ে পঙ্কজ চয়ন করতে হয়। ইংরেজিতে সম্মান নিয়ে স্নাতক পর্যায়ে পড়ার সময় একদিন জলবসন্তে আক্রান্ত হয়ে আমার শিক্ষা জীবনে এগিয়ে চলার পথে এসেছিল এক অকাল স্তব্ধতা। গহন অন্ধকারের আবেষ্টনীতে ঢেকেছিল পথ। নৈরাশ্য আর হতাশা মনের আকাশে জমিয়েছিল দুশ্চিন্তার মেঘ। না, হাল ছাড়িনি আমি। ইচ্ছাশক্তির ভোকাল টনিক আর উদ্যমের মহৌষধে সব বাধা অপসারণে উত্তরণে পৌঁছানোর লক্ষ্যেই হেঁটেছিলাম পথ। দিগন্তে দেখেছিলাম উজ্জ্বল আশার আলো। কঠিন লড়াইয়ের শেষে ধরা দিয়েছিল কাঙ্ক্ষিত সাফল্য। আন্তরিক প্রীতি মুগ্ধতায় চিঠি পাঠিয়েছিলেন অরূপ মণ্ডল, প্রফুল্ল নিকেতন, শরৎপল্লী, গোলাপবাগ, ডাকঘর রাজবাটি, জেলা পূর্ব বর্ধমান থেকে। এরপর শ্রীহরি জানা, গ্রাম বিল আমরিয়া, ডাকঘর পায়া, মেদিনীপুর, থানা দীঘা, জেলা পূর্ব মেদিনীপুর, সূচক 721428 থেকে লিখেছেন। মনোপথের পথিক পত্রালী। প্রাচীন আর্য ঋষিরা বলেছেন, মহাজন যেন গতস্য পন্থা। আবার ঠাকুর বললেন, যত মত তত পথ। সাধু ও গুণীজনের পথই যদি একমাত্র পথ হয়, তবে নানা মতের নানা পথ কেন? মানতে দ্বিধা নেই, সব পথেরই একটা গন্তব্য আছে, পথটাই শুধু আলাদা। কোনো পথ কুসুমাস্তীর্ণ, আবার কোনোটা বা কণ্টকাকীর্ণ। স্বাভাবিকভাবে আমরা অপেক্ষাকৃত সুগম পথটিকেই বেছে নিই, আর সে পথের বাঁকে বাঁকে নানা প্রলোভন আমাদের পদস্খলন ঘটায়। দিগ্ভ্রান্ত আমরা খুঁজে না পাই দিশা। বাধা বিঘ্ন সংকুল পথের পথিক অনেক দৃঢ়চেতা, তাই দিকভ্রষ্ট হওয়ার সম্ভাবনা কম। সে পথ সাধনার, উত্তরণের, অথচ সে পথ আমরা সযত্নে এড়িয়ে চলি। তাই সঠিক পথ নির্বাচনের সঙ্গে সঙ্গে সে পথে চলবার মানসিক গঠনটাও বিচার্য। সাহিত্য যার প্রিয় বিষয়, তাকে যদি বিজ্ঞান শাখায় পড়তে বা গণিতের মেধাবী ছাত্রকে ইতিহাসের পাতায় আটকে রাখা হয়, পরিণতি সুখকর হয় না। তাই জীবনের সঠিক পথ নির্বাচনের জন্য অভিজ্ঞ পথ প্রদর্শকের সাহায্য একান্ত প্রয়োজন। গুরুরূপে সেই পথ প্রদর্শকই পারেন উত্তরণের সঠিক দিশা দিতে। দুঃসাহসী অবশ্য কেউ কেউ বলতেই পারেন,
পথে এবার নামো সাথী, পথেই হবে এ পথ চেনা। কিন্তু তাতে যে বুকের পাটা লাগে তা কজনেরই বা থাকে। ভাগ্য সুপ্রসন্ন হলে পথেই জুটে যায় প্রাণের দোসর, তার সাহচর্য ভুলিয়ে দেয় পথের ক্লান্তিকে। পছন্দের হোক বা না হোক, একদিন সকলেই পৌঁছে যাই একটা গন্তব্যস্থলে। তখন ফিরে তাকাতে ইচ্ছে করে ফেলে আসা সেই পথের দিকে। কারো মুখে দেখা যায় পরিতৃপ্তির হাসি, আবার কারো মুখে এক রাশ হতাশা। এই পথেই জীবন, পথেই মরণ আমাদের, অতএব চরই বেতি। লিখেছিলেন শ্রীহরি জানা, গ্রাম বেলামরিয়া, ডাকঘর পায়া মেদিনীপুর, থানা দীঘা, জেলা পূর্ব মেদিনীপুর, সূচক 721428 থেকে। পরের চিঠি পাঠিয়েছেন চঞ্চল চৌধুরী, বাড়ির নাম নন্দনকানন, গ্রাম পানুহাট, ডাকঘর কাটোয়া, জেলা পূর্ব বর্ধমান, সূচক 713130 থেকে। সঙ্গী পত্রালি। আগস্টের রক্তিম আকাশের সোনালি আলো যে প্রাগৈতিহাসিক পথ ছুঁয়ে যায়, আমরা সেই পথেরই স্বাধীন প্রান্ত পথিক। এই পথেই রাষ্ট্রনীতির মেরুকরণে কোনো মা বুকে জড়িয়ে ধরেন শহীদ সৈনিকের নিথর দেহ। আমরা ঘাড়ে গলায় পাউডার দিয়ে বাতাসে ভাষায় জয় জওয়ানের আবহ। কাদামাখা পায়ে হেঁটে এসে গলায় গামছার গিঁট দেয় ব্যর্থ চাষি। জয়কৃষণের জিগির তুলে আমরাই আবার পথের পাশে সিঙ্গেল মল্টে ভাসি। এই পথেই স্কলারশিপের অভাবে মুদি দোকান খুলে ভবিষ্যতের সত্যেন্দ্রনাথ দত্ত। আমরা তখন টিভির রিমোট হাতে রাজনীতির সমীকরণে ব্যস্ত। এই পথেই হনুমান মূর্তির সামনে রাম নামের জিগির তুলে বাটি নিয়ে দাঁড়ায় ক্ষুধার্ত শিশু। সাদা চামড়ার ভারী হাঁটু টুটি চেপে ধরে কালো মানুষের। রাম রহিমের শানিত আঘাতে পথের পাশে পড়ে থাকে গীতা, কোরআন, বাইবেল। পবিত্রতা পবিত্রতা এ পথে এক জ্যান্ত বিভীষিকা। গুণে দেখেছ কি, অযোধ্যার ওই কালো ইতিহাসের বিজয় তরুণে যাবার পথে হাসে কত দরগা, মসজিদ। সভ্যতার নিকশ কালো অন্ধকারকে আরো আরো গাঢ় করে কতগুলো লাভ জেহাদের আঁচড়ের দাগ লাগে এই পথে। ডারউইনের তত্ত্ব এখানে পথে বসে বৈষম্যের উপবিদ গলায় দিয়ে উপহাস করে আধুনিক বিবর্তনকে, যে বিবর্তনের অন্ধকার উত্তরণের আলো থেকে কয়েক আলোকবর্ষ দূরে। যে আলোকবর্ষের আলোর বলয়ে পথ হেঁটে এসেছিলেন কলম্বাস, মেগাস্থেনিস, ফাইয়েন, হিউয়েনসাং, দলাই লামা। বন্ধু, চোখ বন্ধ করলে এখন অনুরণিত হয় এক অনিবার্য পাঞ্চজন্যের। সেই শঙ্খনীনাদের আহ্বানে পথ বদলের উপঢৌকন সাজায় শত শত প্রসিত ভর্তিকা। শোনা যায় শাশ্বত অভয় বাণী। আয় রে ছুটে আয় রে তরা, হেথা নাইকো মৃত্যু নাইকো জরা। সে পথের অভিসারী চে গুয়েভারা, নেলসন ম্যান্ডেলা, গান্ধী কিংবা বিনয় বাদল দীনেশ। চলো পথে নামি বন্ধু, পথেই হোক সবার পথ চেনা। যে পথ নবজাগরণের, যে পথ নবচেতনার, যে পথ নবসভ্যতার। চিঠি পাঠিয়েছিলেন। এবার নামো সাথী, পথেই হবে পথ চেনা। পথে এবার নামো সাথী, পথেই হবে পথ চেনা। জনস্রোতে নানান মতে মনোরথের ঠিকানা। হবে চেনা, হবে জানা।
তো দিন গেল বৃথাই সংশয়ে, এসো এবার দ্বিধার বাধা পার হয়ে। অনেক তো দিন গেল বৃথাই সংশয়ে, এসো এবার দ্বিধার বাধা পার হয়ে। তোমার আমার সবার স্বপন মেলাই প্রাণের মোহনায় কিসের মানা। হবে চেনা হবে জানা পথে। পরের চিঠি পাঠিয়েছেন কেয়া বর্মন, পদুমবসান তমলুক, পূর্ব মেদিনীপুর থেকে। পথসাথী পত্রালি। পথ মানে কি? সে কি শুধুই গমনাগমনের মাধ্যম, নাকি এক গভীরতম অর্থ নিহিত তার অন্তরে? আসলে যে রূপেই দেখো, কোনো না কোনো পথ আমাদের অবলম্বন করতেই হয়। কেউ থাকে অপেক্ষায়, পথে চলে যেতে যেতে কোথা কোনখানে তোমার পরশ আসে কখন কে জানে। কেউ বা দুঃখ কাতর, আমার এ পথ তোমার পথের থেকে অনেক দূরে গেছে বেঁকে। কারো মনে প্রশান্তি, আমার এই পথ চাওয়াতেই আনন্দ। তোমার পথে তুমি যেভাবে পাড়ি দিতে চাও, পথ তোমার কাছে সেই অনুভূতিতেই ধরা দেবে। পৃথিবীতে একদল মানুষ যখন সুসজ্জিত জীবন পথকে আরও মসৃণ চাকচিক্যে ভরিয়ে দিতে ব্যস্ত, তখন বিপরীতে দেখা যায় পথই কত মানুষের আশ্রয়। পথেই বাঁধে ঘর, পথেই জীবন, পথেই মরণ। সারা জীবন একই পথে চলার অঙ্গীকার করে যে মানুষ নতুন পথের সন্ধান পেয়ে মাঝপথের সঙ্গীর হাত ছেড়ে চলে যায়, সে কি আর কখনো পথহারা পথিকের দিকে ফিরে যায়? জীবন পথে চলতে চলতে কত মানুষ যে ভুল পথে চালিত হয়, কোনো পথ খুঁজে না পেয়ে মৃত্যু পথে ধাবিত হয়। এমন দৃষ্টান্ত নেহাত কম নেই। এ বড় হৃদয় বিদারক। তবে পথসন্ধানী মানুষ চড়াই উতরাই নানা বাঁক পেরিয়ে নতুন নতুন পথ ঠিকই খুঁজে নেয়। সাহস, সংযম, নিষ্ঠা, শৃঙ্খলাই তাকে গন্তব্যে পৌঁছে দেয়। জীবন পথের পাঁচালী যেভাবেই লেখা হোক না কেন, পথ তো আসলে আমাদের এগিয়ে যেতেই বলে। তাই উপনিষদের সেই চড়ুইবেতি মন্ত্রকে জীবনের পাথেয় করে এগিয়ে যাওয়াই শ্রেয়। এর মধ্যেই রক্ষিত জীবনের সার্থকতা। তুমিও থেমো না পত্রালি, অসীম পথ তোমার অপেক্ষায়। শুভকামনা সহ চিঠি পাঠিয়েছিলেন কেয়া বর্মন, পদুমবসান তমলুক, পূর্ব মেদিনীপুর থেকে। পথ হারাবো বলে এবার পথে নেমেছি, সোজা পথের ধাঁধায় আমি অনেক ধেঁধেছি। পথ হারাবো বলে এবার পথে নেমেছি। এবারের চিঠি লিখেছেন চৈতন্য দাস। বাড়ির নাম সাহিত্য নীড়, ধুবুলিয়া 1/4 নম্বর গ্রুপ, জেলা নদিয়া থেকে। নতুন পথের দিশারি পত্রালি। এ পর্বের বিষয় ঢুকতে গিয়ে রবার্ট ফ্রস্টের লায়নগুচ্ছের প্রসঙ্গ না টেনে পারলাম না। তিনি বলেছেন, আমি প্রতিশ্রুতিবদ্ধ, ঘুমানোর আগে যেতে হবে বহু পথ, বহু পথ, তা যতই অন্ধকার কণ্টকাকীর্ণ হোক না কেন। ঘুমানোর আগের মুহূর্ত বলতে মৃত্যুর আগের জীবদ্দশা। প্রসঙ্গক্রমে বলি, রথযাত্রা শুরু হয় সোজা রথে, উল্টো রথে শেষ। সোজা থেকে উল্টো রথ, এই সময়সীমা হচ্ছে মানব জীবন নাটকের প্রবহমান পথ। এখানে রথ হলো মানবদেহের প্রতীক। মানবদেহ যেমন 206টি হাড়ে গঠিত, তেমনি জগন্নাথদেবের রথ 206টি কাঠ দিয়ে তৈরি। রথের 16টি চাকা অর্থে 5টি জ্ঞানেন্দ্রিয়, 5টি কর্মেন্দ্রিয় আর 6 রিপুর প্রতীক। রথের রশি হলো মন, সারথি আমাদের বুদ্ধি, আর রথি স্বয়ং ঈশ্বর।
সুগম পথের দেহরথের এই যাত্রা শুরু মানে মানুষের ব্যক্তিজীবন শুরু। উল্টো রথের শেষে জগন্নাথ দেবের রথ থেকে নেমে যাওয়া মানে মানব জীবনের অন্তিম সময়, জড়দেহ ছেড়ে ঈশ্বররূপী আত্মার মুক্তি। তখন ওই দেহরথের কাঠ খুলে পুড়িয়ে ভোগ রান্না করা হয়। ঠিক তেমনি মানব দেহের মৃত্যুর পর সেই সব দেহ পুড়িয়ে দেওয়া হয়। তাই জীবনের চলার পথ যদি মসৃণ না হয়, এবড়োখেবড়ো পথের ধকলে রথের চাকা নড়বড়ে হলে রথ যেমন বিপথগামী হবে, তেমনি জীবনের চলার পথ নির্বাচন যদি সঠিক না হয়, তাহলে সেই জীবন বিপথগামী হয়ে পরিপূর্ণরূপে বিকশিত হওয়ার আগেই তার সমাপ্তি ঘটবে। আর সে কারণেই আমরা কেউ পথ ভুল করা পথিক হব না। লিখেছিলেন চৈতন্য দাস। বাড়ির নাম সাহিত্যনীড়, ধুবুলিয়া 1/4 নম্বর গ্রুপ, জেলা নদিয়া থেকে। তানজিলাল সিদ্দিকী লিখেছিলেন, শোনো ও ভাই জংশন সাথী, আজকে জুলাই শেষ, 20 প্ল্যানেটে এই করোনা ধ্বংস করলো দেশ। এসো আমরা লড়াই করি, খুঁজি নতুন পথ, লড়বো জিতবো গড়ব এ দেশ আমাদের শপথ। শ্রীহরি জানা লিখছেন, পথে বসিয়ে দিল নেটওয়ার্কের সমস্যা। হ্যাঁ, 2-3বার আমারও নেট এখানে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। অমিতাভ খাঁ লিখছেন, একটু দেরি হয়ে গেল, তবে আছি। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন, শ্রীমতী পতাকা বিশ্বাসের চিঠি শুরু থেকেই মনে হয়েছিল দারুণভাবে মোড় নেবে, নিলেও তাই। এমন চিঠির জন্যই বসে থাকা, কিছুটা বিঘ্ন ঘটল, এবার আবার ভালো করে শুনলাম। দেবজিৎ ঘোষ লিখছেন, পতাকাদি অসাধারণ। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় আরও লিখছেন, আজকে পথের গানগুলো অসাধারণ, বিষয়কেন্দ্রিক এমন সব গানের নির্বাচন অনুষ্ঠানটিকে আরও এগিয়ে দিচ্ছে। মাধবী বিশ্বাস আমাদের পতাকাদি লিখছেন, যারা উৎসাহ দিলেন তাদের সকলের কাছে আমি কৃতজ্ঞ। মুকুলরঞ্জন চক্রবর্তী লিখছেন, পতাকা বিশ্বাসকে স্যালুট জানাই লড়াকু মনোভাবের জন্য। ঝর্ণা দত্ত লিখছেন, শুভ হোক সকলের, এখনই আসতে পারলাম। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখেছেন, শ্রী অরূপ মণ্ডলের চিঠি প্রেরণার উৎস। দেবজিৎ ঘোষ লিখছেন, অরূপবাবু ভালো লাগলো আপনার চিঠি। টুনটুনি পাখি আসিয়াদি লিখছেন, সব চিঠি মন ছুঁয়ে যাচ্ছে। রবিরাম হালদার লিখছেন, অরূপবাবুর অসাধারণ লেখনী, অনবদ্য লেখা। তানজিলাল সিদ্দিকী লিখছেন, রানী ভবানী মিশ্র করে বন্ধুত্বের রসায়ন, ডানা কাটা জটায়ু পথ দেখায় বলে রামায়ণ, আমরা গাঁথি নতুন রামায়ণ, জংশন সাথে নিয়ে ছোট্ট ছোট্ট পায়ে পৌঁছে যায় পত্রালির গায়ে গায়ে। মুকুলরঞ্জন চক্রবর্তী লিখছেন, অরূপ মণ্ডলের লড়াই অনেক কিছু শেখালো। আশিস চক্রবর্তী লিখছেন, শ্রীহরি জানার চিঠি অসাধারণ ও অনন্য। আলপনা চ্যাটার্জি লিখছেন, প্রত্যেকের চিঠি খুব সুন্দর, পাঠের গুণে আরও ভালো লাগছে। মুকুলরঞ্জন চক্রবর্তী লিখছেন, শ্রীহরি জানার পথামৃত দিক নির্দেশ করল। দেবজিৎ ঘোষ লিখেছেন, সুন্দর হচ্ছে আজকের অনুষ্ঠান। অঞ্জলি সেনগুপ্ত লিখছেন, চঞ্চলের উপস্থাপনা চমৎকার, মনে মধুরিমায় ভরে যায়, চিঠি অসাধারণ। অনেক ধন্যবাদ আপনাকে। লক্ষণ দাস ঠাকুরা লিখছেন, শ্রীহরি বাবুর চিঠি অনেক কিছু ভাবালো। রূপালী কোলে লিখছেন, শ্রীহরি জানা দাদাভাইয়ের চিঠি অসাধারণ। তানজিলাল সিদ্দিকী লিখছেন, শ্রীহরি জানা শব্দে শব্দে আমার আপনজন, তার পথে আস্তে আস্তে আমি পা মেলাতে থাকি। সব্যসাচীদা লিখছেন, চঞ্চলের চিঠি শোনবার পর থমকে যেতে হয় অনেকক্ষণ। আশিস চক্রবর্তী লিখছেন, চঞ্চলবাবুর চিঠিতে কত পথের সন্ধান পেলাম, ভালো চিঠি। রূপালী কোলে লিখছেন, চঞ্চল ভাইয়ের চিঠি মন ছুঁয়ে গেল, অনেক ধন্যবাদ দিদিভাই। শ্রীহরি জানা লিখছেন, পত্রবন্ধুদের অভিনন্দন বার্তা উৎসাহিত করছে, ধন্যবাদ সবাইকে। রবিরাম হালদার লিখছেন, চঞ্চলবাবুর চিঠি বর্তমান অস্থির সময়ে অত্যন্ত প্রাসঙ্গিক, চিঠিটি ধর্মনিরপেক্ষতার প্রতীক। দেবজিৎ ঘোষ লিখছেন, চঞ্চলদা দারুণ, আলাদা করে কিছু বলছি না তোমার লেখা নিয়ে। মুকুলরঞ্জন চক্রবর্তী কাকু লিখছেন, চঞ্চল রক্ত ঝরা পথের দিকটা দেখালো মাভই। হ্যাঁ, তানজিলাল সিদ্দিকী লিখছেন, চঞ্চল শব্দে শব্দে নতুন ভাবনাগুলোকে পথ দেখায়। দিতিপ্রিয়া রায়চৌধুরী বলছেন, আজ আছি তবে নিঃশব্দে না, আমরা চাই তুমি শব্দ করো দিতিপ্রিয়া,
তোমার শব্দের আশায় পথ চেয়ে আছি। মুকুলরঞ্জন চক্রবর্তী লিখছেন কেয়া পথ নিয়ে গভীরভাবে ভেবেছে। তাজিলাল সিদ্দিকী লিখছেন কেয়া শোনালো নতুন পথের গান, চঞ্চল পাঠও করলো টান টান। দেবজিৎ ঘোষ লিখছেন কেয়াদি ভালো লাগলো তোমার চিঠি। আলপনা চ্যাটার্জি লিখছেন চঞ্চল ও কেয়ার চিঠি খুব ভালো লাগলো। শিওরি জানা লিখছেন চঞ্চল ও কেয়া বর্মনের চিঠি বেশ ভালো লেগেছে। লক্ষণ দাস ঠাকুরা লিখছেন চঞ্চলবাবুর চিঠি এক বৃহত্তর চলচ্ছবি, এক জীবন দর্শন। ধন্যবাদ আপনাকেও। শেষ পর্যন্ত থাকুন লক্ষণ দাসবাবু। মুকুলরঞ্জন চক্রবর্তী লিখছেন চৈতন্য দাসবাবু আঙ্গিকময় ছবি এঁকেছেন। রানী ভবানী মিশ্র লিখছেন চৈতন্যবাবুর অসাধারণ লাগলো। তানজিলাল সিদ্দিকী লিখছেন মেদিনীপুর থেকে নদিয়া অনেকটাই পথ বটে, চৈতন্যবাবুও আঁকলেন তা রথের পটে পটে। কেয়া দেখালেন এক রকম পথ, চৈতন্যবাবু ভিন্ন, দুজনেরই লেখনী শৈলী সত্যিই এক অনন্য। বিদ্যুৎ সিট জানাচ্ছেন সকলের চিঠি খুব ভালো লাগছে। কবিতা রায় দাশগুপ্ত লিখছেন দেরি হলো আসতে, শুনছি যেমন চিঠি তেমন উপস্থাপনা। হ্যাঁ, আজকের মতন আগামীকালও রবিবার, আগামীকাল বেলা 3টে ঠাকুরদার ঝুলি। এবারের গল্প তিতলি, গল্পকার অঞ্জলি সেনগুপ্ত, গল্প পাঠে তপন কুমার গোস্বামী। অবশ্যই শুনবেন বন্ধুরা। এবং কালকে রাত্রি ঠিক 9টার সময় আবার আসবো আপনাদের চিঠি নিয়ে। আপাতত আবার চলে যাই আজ আপনাদের বাকি চিঠির পাতায় বিদিশার কাছে। আপনারা শুনছেন রেডিও জংশন নিবেদিত পত্রালি অনুষ্ঠানের 29তম পর্ব। এবার এই পক্ষের আমাদের বিষয় পথ। উপস্থাপনায় আমি চঞ্চল, আমার সাথে কেয়া ও বিদিশা। অনুষ্ঠানটির কারিগরি সহযোগিতায় বিদিশা শেখর হাজরা। পরবর্তী চিঠি পাঠিয়েছেন স্বপন কুমার দত্ত, ঠিকানা 24/4 পঞ্চাননতলা, 3য় বাইলেন, পোস্ট রিষড়া, জেলা হুগলি, সূচক 712248 থেকে। প্রিয় পথচারী, পথ বলতে আমরা বুঝি যাত্রা বা চলার পরিসর। যাত্রা পথই তো আনন্দ পথ। পথে নামলে সবাই পথিক। পথিক সর্বদা অন্বেষণের আনন্দে রত থাকেন। আমাদের জীবন সে তো একটি নির্দিষ্ট সময় জুড়ে। আমরা যেন এই জীবন পথে সঠিক পথিক হয়ে থাকতে পারি। সুখ দুঃখের হাসি কান্নার এই জীবন পথে কত বিচিত্র অনুভূতির মধ্য দিয়ে প্রবহমান থাকে এই জীবন স্রোত। কালের গর্ভে বিলীন হওয়ার মাঝে এই যে জীবন পথের ভ্রমণ, সে এক আশ্চর্য বোধে পরিপূর্ণতা লাভ করে। কবিগুরু বলেছেন, পথে চলে যেতে যেতে কোথা কোনখানে তোমার পরশ আসে কখন কে জানে। সত্যি তো, কত নব নব ধারায় জীবন পথের কোন বাঁকে নিজেকে কখন নতুন করে আবিষ্কার করে তার হিসেব কি পথিক জানেন? পথিকের কাজ শুধু পথকে অনুসরণ করা, সঠিক পথের সন্ধান বা হদিশ করে জীবনকে পরিপূর্ণতার পথে এগিয়ে নিয়ে যাওয়া। সকলের মাঝে সকলের সাথে আমরা পথে পথে যাব সারে সারে, তোমার নাম গেয়ে ফিরিব দাঁড়ে দাঁড়ে। আমার এই পথ চাওয়াতেই আনন্দ। সেই আনন্দ পথেই আমি শুনেছি ওই বাজে তোমার ভেরি, তুমি কি নাথ দাঁড়িয়ে আছো আমার যাবার পথে। পথের শেষে শুধু এইটুকু প্রার্থনা, যদি হলো যাবার ক্ষণ তবে যাও দিয়ে যাও শেষের পরশন। বিনম্র নিবেদনে চিঠিটি পাঠিয়েছিলেন স্বপন কুমার দত্ত, 24/4 পঞ্চাননতলা, 3য় বাইলেন, পোস্ট রিষড়া, জেলা হুগলি, সূচক 712248 থেকে। পরের চিঠি পাঠিয়েছেন আমাদের এক নতুন বন্ধু লালু নে, 66/E নার্সারি রোড, আদর্শনগর, ডাকঘর বৈদ্যবাটি, জেলা হুগলি, সূচক 712222 থেকে। প্রিয় পত্রালি, জীবনের চলার পথে এক অজানা পথিক আমি।
হাঁটি হাঁটি পা পা করে অনেক চড়াই উতরাই পার করলাম। পিছন ফিরে তাকালে অনেক স্মরণীয় ছোট বড় মুহূর্ত মনের জানলায় উঁকি দেয়। কেন চলি, কিসের আশায় চলি, হিসেব থাকে না সব সময়। আমি জীবনের চলার পথের সঙ্গে পাহাড়ের পথে চলার খুব মিল খুঁজে পাই। এক সময় পাহাড়ের পথে পথে হেঁটে কিছু কিছু জায়গায় ঘুরেছি, কখনো বেদম কষ্ট, কখনো মসৃণ চলা, কখনো বা অফুরন্ত আনন্দ। হয়তো থাকে কিছু লক্ষ্য, কিছু গন্তব্য, কিন্তু পৌঁছে দেখি বাড়তি কিছু পাওনা হয় না পথকে বাদ দিয়ে। সব কিছু চলা ওঠা পড়া কষ্ট বেদনা মেলামেশা আনন্দ সবটাকে নিয়েই যেন এক সম্পূর্ণতা, পেরিয়ে আসতে পারার স্বস্তি, নিজেকে অতিক্রম করার আনন্দ। সাধারণ মানুষের কাছে যা কষ্ট, পর্বত অভিযাত্রীদের কাছে এই কষ্টের মোকাবিলাতে যেন তাদের আনন্দ। জীবনও সেই রকম পথের দুধারের কাঁটা ঝোপ খানাখন্দ পেরিয়ে পরশ পাথর কুড়োতে কুড়োতে খুঁজতে খুঁজতে শুধুই এগিয়ে চলা। কোনোটার পাশ কাটিয়ে এগিয়ে যাই, কোনোটা বা এক মুহূর্তের চমক জাগায় মনে, কোনোটাকে তুলে নিয়ে ঝোলায় ভরি। জীবন প্রান্তে এসে দেখি সে অকিঞ্চিতকর সঞ্চয়গুলোই ঝোলাতে এক একটা স্মৃতিমুক্ত হয়ে ঝকমক করে। কেদারনাথ যাবার পথে প্রথম ট্রেকিং, কাঁধের ঝোলায় কিছু প্রয়োজনীয় জিনিস ভরে শুরু করতে যাব পথ চলা। এমন সময় ভারত সেবাশ্রমের মহারাজ এসে বললেন, করছো কি? সব রেখে যাও আমার কাছে। চড়াই পথে এই বোঝা চেপে বসবে ভার হয়ে। উপরে উঠতে গেলে বোঝা হালকা করতে হয়। খালি হাতে পথ চলার আনন্দই বেশি, না হলে সব পথেই ফেলে দিতে হবে। একে একে ব্যাগ খুলে নামিয়ে রাখি বাড়তি বোঝা আর হাঁটতে শুরু করি। মন বলে ওগো, পায়ে চলার পথ অনেক কালের অনেক কথাকে তোমার ধূলিবন্ধনে বেঁধে নীরব করে রেখো না। আমি তোমার ধুলোয় কান পেতে আছি, আমাকে কানে কানে বলো। পাঠিয়েছিলেন লালু নে, 66/ই নার্সারি রোড, আদর্শনগর, ডাকঘর বৈদ্যবাটি, জেলা হুগলি, সূচক 712222 থেকে। আমাদের নতুন বন্ধু রেডিও জংশনে আপনাকে স্বাগত জানাই। পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা কোলে তব মাগো, বলো কবে শীতল হব, বলো মা, বলো। পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা কোলে তব মাগো, বলো কবে শীতল হব, কত দূর আর কত দূর, বলো মা, কত দূর আর কত দূর, বলো। পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা কোলে তব মাগো, বলো কবে শীতল হব, কত দূর আর কত দূর, বলো মা। চিঠি লিখেছেন ধ্রুবজ্যোতি বাগচি, বারাসাত হাউজিং এস্টেট, ফেজ 2, B6/16, কলকাতা 700125 থেকে। পথসাথী পত্রালি। একটা অলিক কল্পনায় নিমগ্ন হলাম পথ বিষয়ে লিখতে গিয়ে। ধরো বাড়ির সামনে বাগান টাগান আছে, কিন্তু বাড়ির চৌহদ্দি পেরোতেই শুধু অসীম শূন্যতা, বাইরে বেরোনোর পথ বলে বস্তুটি নেই। এমন হতচ্ছাড়া আজব দেশের কথা কারো জানা আছে কি, যেখানে ছায়া তরুদের শ্যামল সমাবেশ অথচ ছায়া বিথি নেই? দূর নীলিমায়িত বহু দূরস্থ নক্ষত্রপুঞ্জ সমাবেশে সেই ছায়াপথ বিদ্যমান। তাহলে অলৌকিক পথহীন দেশের কল্পনা অবাস্তব তো বটেই, বরং পথ ও পথিকের একত্র সমাবেশেই সেটি মানানসই। অতএব ওগো পথের সাথী নমি বারম্বার, পথিক জনের লহ নমস্কার।
বলে বরং একটু পিছন পানে ফেরা যাক। আর 5টা মধ্যবিত্ত বাড়ির ছেলের মতো অনেকগুলো ভাই বোনের সংসারে পিতৃদেবের একান্ত ইচ্ছে আমরা ভাই বোনেরা সবাই তথাকথিত উচ্চশিক্ষিত হয়ে চাকরি ক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়েছি। এদিকে আমার অন্তরে বাহিরে যে বিরাজিত অনন্ত রবীন্দ্রনাথ, আর প্রথম যৌবনেই লেখালেখির সূত্রপাত। তাই চাকরি পাওয়ার পরই একরকম জেদের বশে মিউচুয়াল ট্রান্সফার নিয়ে কলকাতায় চলে আসা। অধীত সঙ্গীত শিক্ষা বিস্তৃততর হল সুচিত্রা মিত্রের অধীনে যথাযথ শিক্ষায়। মনোবাসনা পূর্ণ হল সান্ধ্য বিভাগে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে রবীন্দ্র সাহিত্যে ডিপ্লোমা লাভে। জীবনের পরম পাওয়া তৎকালীন রাজ্যপাল নুরুল হাসান মহাশয়ের হাত থেকে রবীন্দ্র সাহিত্যে শীর্ষ স্থানাধিকারীর পদকপ্রাপ্তি, আর সুচিত্রাদের দুর্লভ সান্নিধ্য স্মৃতি। ধারাবাহিকভাবে একটা সময় রবিবারের আনন্দ মেলায় নিয়মিত লিখেছি। এখনো মনের শান্তি, প্রাণের আরাম খুঁজে পাই সাহিত্য সাধনায়, পত্র সাহিত্য রচনায়। দুঃখ করি না, বরং মানসিক শক্তি আনয়ন করেন রবীন্দ্রনাথ। কি পাইনি তারই হিসাব মেলাতে মনো মোর নহে রাজি, বা সদা থাকো আনন্দের রবীন্দ্রানুভবে। অন্বেষণে আমার একান্ত নিজস্ব কালাতিপাত। লিখেছিলেন ধ্রুবজ্যোতি বাগচি, বারাসাত হাউজিং এস্টেট, ফেজ 2, B6/16, কলকাতা 700125 থেকে। চিঠি পাঠিয়েছেন প্রদীপ বাগচি, 60 কলেজ স্ট্রিট, কৃষ্ণনগর, নদিয়া থেকে। সখা, 62 বসন্ত বসুন্ধরার পথে পদে পদে বাঁক নিয়েছে পথ। এইরকম বাঁক ভরা জীবন নদী তারাশঙ্করকে হাঁসুলি বাঁকের উপকথা আর ম্যাক্সিম গোর্কিকে পৃথিবীর পথে লিখতে উদ্বুদ্ধ করেছিল কিনা জানি না। পথ কাউকে পৌঁছে দেয় জেরাজুলেম, মক্কা, কুরুক্ষেত্র কিংবা ট্রয়ের যুদ্ধক্ষেত্রে, কাউকে আবার দক্ষিণেশ্বর, বেলুর মঠ বা পণ্ডিচেরি, কাউকে পৌঁছে দেয় অলিম্পিক, অস্কার বা নোবেল পুরস্কারের আসরে, এভারেস্টের শিখরে, আটলান্টিকের গভীরে, গভীর সাহারার মরুবালিতে, বরফ ঢাকা আন্টার্কটিকা কিংবা সীমাহীন মহাশূন্যে। জীবিকার পথ পেলেও জীবনের পথ সবাই খুঁজে পায় না। আবার পথের জীবন কারো কারো কাছে ক্লান্তি, কারো কাছে মৌতাত। সাংসারিক মানুষ মায়াপথের ছায়াপথে ঘুরে ঘুরে জীবনের অন্তিম পথে পাড়ি দেয়। তাসের দেশে পড়েছি, বেড়ার নিয়ম ভাঙলেই পথের নিয়ম আপনিই বেরিয়ে পড়ে। ভেঙেছিও। তাই আমার জীবনের পথের পাঁচালী ছন্দহীন। জীবন পাঁচালীর পথের সঙ্গে তার তাল মেলেনি কখনো। তবুও পেরিয়ে এসেছি অলিপথ, গলিপথ, আলপথ, মেঠোপথ, রাজপথ। কখনো পথ বড় অন্ধকার, কখনো সংকীর্ণ, কখনো দুর্গম, কখনো সাপত সংকুল বন্ধুর, তো কখনো চড়াই উতরাই দীর্ঘ, কখনো দিকশূন্যপুরের পথ। তবে ভয় পাইনি। অন্ধকার পথ নয়, পথের অন্ধকারকে ভয় হয়। পেরোতে হয়েছে নিকটজনের ঈর্ষা, অসূয়া, হিংসা, প্ররোচনা, মিথ্যা রটনা এবং কপটতার পিচ্ছিল পথ। পথ হারিয়ে ফেলিনি। হোঁচট খেতে খেতে পথ চলার রহস্য উদ্ঘাটনের চেষ্টা করে চলেছি। কখনো বা সততার শাবল দিয়ে খুঁড়ে নিতে হয়েছে এগিয়ে চলার পথ। আমি এখনো পথের সন্ধানী। আমার এই পথ খোঁজাতেই আনন্দ। চিঠি পাঠিয়েছিলেন প্রদীপ বাগচি, 60 কলেজ স্ট্রিট, কৃষ্ণনগর, নদিয়া থেকে। পরের চিঠি পাঠিয়েছেন সত্যব্রত দত্ত, মেঘের পালক, B33, নারকেলবাগান, গড়িয়া, কলকাতা 700084 থেকে। পথের সাথী পত্রালী,
হাওড়া রসকৌল এক্সপ্রেসে আলাপ। ৭৯ বছরের তরুণী কমলাদি। বর্ধমান পৌঁছানোর আগেই দিদি আর ভাইয়ের অটুট বন্ধন। আপ ডাউনের টিকিট দুটোই ধরিয়ে দিলেন আমাকে। একটি ভ্রমণ সংস্থার তত্ত্বাবধানে আমরা চলেছি মানস সরোবর আর কৈলাস দর্শনের উদ্দেশ্যে। বর্ণনাতীত খারাপ প্রায় ৪ কিলোমিটার রাস্তা পার হয়ে ভারতের বর্ডার ছাড়িয়ে নেপালের বীরগঞ্জে প্রবেশ। পাক্কা ৯ ঘন্টা বাস জার্নি করে রাজধানী কাঠমান্ডুর একটি হোটেলে। ভগবান পশুপতিনাথ আর দেবী গুজ্জেশ্বরী দর্শন করার পর নেপাল তিব্বত সীমান্ত কোডারি। যৌবন চঞ্চলা ভোটেকোশি নদীর ওপর ফ্রেন্ডশিপ ব্রিজ, তার ওপারে তিব্বতে প্রবেশ। স্থানটির নাম ঝাংম। এবার আঁকাবাঁকা পথে পাহাড় জড়িয়ে জড়িয়ে শুধুই ওপরে ওঠা। এলাম নাইলাম শহরে। সেখানে ২ দিন বিশ্রাম নিয়ে ক্ষীণ কলেবর ব্রহ্মপুত্র নদীর সেতু পার হলেই মানস সরোবরের পথে ছবির মতো শেষ শহর সাগা। বাসের ড্রাইভারের ঠিক পেছনের সিট দুটিতে কমলাদি আর আমি। সাগায় গাড়ি দাঁড়াতেই দিদির কি ফুর্তি! বাস থেকে লাফ দিয়ে নেমে কখনো ক্যামেরায় কখনো মোবাইলে ছবি তুলেই চলেছেন। বিকেল নাগাদ আজকের মতো যাত্রা বিরতি দ্রোণ পায় এক হোটেলে। উচ্চতা প্রায় ১৪,০০০ ফুট। প্রবল ঠান্ডা। সেখানে এসে দিদি যেন উৎসাহে বিহ্বল, কেননা আগামী পরশুই হবে ওর স্বপ্নপূরণ, অর্থাৎ মানস সরোবরের পূতপবিত্র জল স্পর্শ করার অতুলনীয় সৌভাগ্য। কিন্তু পরদিন সকাল থেকেই দিদির শরীর খারাপ। সম্ভাব্য সব রকম চেষ্টা ব্যর্থ করে একটা জোর হেঁচকি তুলেই কমলাদি চিরতরেই চোখ বুঝলেন। জীবনের পথটা সুদীর্ঘ হলেও দিদিকে তার আজন্ম লালিত স্বপ্ন পূরণের রাজ্য পর্যন্ত পৌঁছে দিতে পারল না। চিঠি লিখেছিলেন সত্যব্রত দত্ত, মেঘের পালক, B33, নারকেলবাগান, গড়িয়া, কলকাতা ৭০০০৮৪ থেকে। এবারে চিঠি লিখেছেন অলোক চক্রবর্তী, ২ নম্বর বোটানিক্যাল গার্ডেন লেন, LIG কোয়ার্টার্স, A6, হাওড়া ৩, সূচক ৭১১০৩ থেকে। প্রিয় পত্রালী, ঠিক করলাম আমরা কেদারনাথ ভ্রমণে যাব। সেই মতো প্রথমে হরিদ্বার হয়ে গৌরীকুণ্ডে পৌঁছালাম। পরের দিন ভোরেই সদল বলে বেরিয়ে পড়লাম। যাওয়ার পথে লাঠি ভাড়া করে নিলাম, কারণ ওটাই হবে প্রধান অবলম্বন। কিছুটা যাওয়ার পর দেখলাম সবাই ঘোড়ার পিঠে উঠে পড়েছে। আমি হাঁটতে লাগলাম পাহাড়ি আঁকা বাঁকা পথে একাই। গান ধরলাম, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। বয়স তখন প্রায় ৬০ বছরের কাছাকাছি, কিন্তু মনের জোর ও অজানা জায়গা দেখার আগ্রহে যত কষ্টই হোক না কেন আমি ঠিক করেছিলাম হেঁটেই কেদারনাথ দর্শন করব। যে পাহাড়ি পথে উঠছিলাম পাশ দিয়ে মন্দাকিনী নদী কুলকুল করে বয়ে যাচ্ছে। রাস্তার ধারে বড় বড় বরফের চাই পড়ে আছে। প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে উপরে উঠছিলাম আর নিজের মনে গুনগুন করে গাইছিলাম, আমার এই পথ চলাতেই আনন্দ। রামবাড়া চটির পর রাস্তা অতি দুর্গম ও সরু, তারপরে আবার ঘোড়ার উৎপাত। খুবই কষ্ট হচ্ছিল। পথে আবার তুষার ঝড় ও বৃষ্টি। কোনো রকমে লাঠি ধরে উঠতে লাগলাম। মনকে শক্ত করে বললাম, অলোক তুমি পারবে, তোমাকে সব বাধা অতিক্রম করতেই হবে। মনে রেখো, এটাই তোমার জীবনের সেরা পরীক্ষা। অবশেষে ক্লান্ত দেহে টলতে টলতে কেদারনাথ মন্দিরে পৌঁছালাম। পৌঁছেই আমি হামাগুড়ি দিয়ে প্রবেশ করে শিবলিঙ্গকে জড়িয়ে ধরে বললাম, বাবা আমি পেরেছি সম্পূর্ণ হেঁটে তোমাকে দর্শন করতে। তখন আমার চোখ দিয়ে জলের ধারা বইছে এক অনাবিল আনন্দে।
বাইরে বেরিয়ে এসে দেখি পড়ন্ত বেলায় সূর্যের আলোয় কেদারনাথ পাহাড়ের চূড়া ঝিকঝিক করছে। লিখেছিলেন অলোক চক্রবর্তী। 2 নম্বর বোটানিক্যাল গার্ডেন লেন, LIG কোয়ার্টার্স, A6, হাওড়া 3, সূচক 711103 থেকে। চৈতন্য দাস লিখছেন, ভালো লাগলো প্রিয় দাদা প্রদীপ বাগচির চিঠি, সঙ্গে পাঠক পাঠিকার সুকণ্ঠ জল ও হৃদয় সঞ্চিঞ্চিত করল। হ্যাঁ চৈতন্যবাবু, আপনাদের ভালো লাগে তাই তো আমরা ভালোবেসে আপনাদের চিঠি পড়ি। আপনাদের ভালো লাগে তাই আমাদের এই পথ চলা। আজ হয়তো ভেবেছিলাম বলবো না, কিন্তু আপনারা তো বন্ধু, মনের কথা তো বন্ধুদের সাথেই বলা যায়। আজ বিগত কিছুদিন যাবৎ আমার মা অসুস্থ। গতকাল থেকে মায়ের অবস্থা খুব খারাপ। আজ হয়তো আমি অনুষ্ঠান করতে পারতাম না, 10 মিনিট দেরি হয়ে গিয়েছিল অনুষ্ঠান শুরু করতে। না, অবশেষে আপনাদের ভালোবাসা, আপনাদের কথা, আপনাদের চিঠি শোনার অপেক্ষা পারলাম না, শুরু করে দিলাম অনুষ্ঠান। হ্যাঁ, আপনারা ভালোবাসেন তাই আমাদের পথ চলা। তানজিলাল সিদ্দিকী লিখছেন, B33-এর নারকেল বাগান সবাই আমরা জানি, ঝাম্য থেকে তিব্বত কঠিন পথ তা মানি, এত কঠিন হবে শেষে ভাবতে নাহি পারি, জীবন পথের শেষে গিয়ে মৃত্যুরই হাত ধরি। তানজিলাল সিদ্দিকী লিখছেন, শেয়ার একটা লম্ফঝম্প, শেয়ার বর্ষার জল, শেয়ার করো বন্ধুরা সব, তবেই মিলবে ফল। ফল দেবে রেডিও জংশন, ফল দেবে পত্রালি, আজকে আছে 3 নাবিক, সৌমেন্দ্রনাথ জানা তাদের মালি। লালু নে বলছেন, চঞ্চলবাবুর সুন্দর বাচনভঙ্গি আমার চিঠির অন্য মাত্রা পেল। ধন্যবাদ পত্রালি। ধন্যবাদ নতুন বন্ধু আমাদের মাস্টারদা। হ্যাঁ, দেবরাজদা আপনাকে অন্য নামে ডাকলেও আমি আপনাকে ডাকবো মাস্টারদা লালু নেয়া। চৈতন্য দাস লিখছেন, কত গুণী মানুষের মনন গভীরের কত পথের সন্ধান পাচ্ছি, আজকের পথ বিষয়ে সঙ্গে আছি। অঞ্জলি সেনগুপ্ত লিখছেন, সবার চিঠি মন ছুঁয়ে গেছে। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন, শ্রদ্ধেয় ধ্রুবজ্যোতি বাগচির এই পথ দর্শন সমৃদ্ধ করল পত্রালির পথটিকে। দেবজিৎ ঘোষ লিখছেন, ধ্রুবজ্যোতি বাবুর চিঠি দারুণ লাগলো। তানজিলাল সিদ্দিকী লিখছেন, মাস্টারমশাই লালু নিয়ে বলতো দেবরাজ ভাই, জংশনের এই পত্রালিতে আমরাও বলি তাই। শুনলাম আজ চিঠি তার পথের পিছে মোড়া, লেখার পাতায় আপন তিনি, বন্ধুত্বের হৃদয় জোড়া। হ্যাঁ, মাস্টারদা লালু নে। ধ্রুবজ্যোতি বাগচি লিখছেন, শুনছি সঙ্গে আছি। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন, আমার খুব প্রিয় মাস্টারমশাই ও লেখক শ্রী প্রদীপ বাগচি এই চিঠি প্রেরণা দিল আর একবার। লালুনিয়া জানাচ্ছেন, সেই মধুর সম্বোধন ভুলিনি সিদ্দিকী দাদাভাই, তা কখনো ভোলা যাবে না। হ্যাঁ, আরেকবার স্মরণ করি আমাদের প্রিয় দেবরাজদাকে। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন, শ্রী সত্যব্রত দত্তর সঙ্গে আমরাও সেই পথের শরিক হলাম। তপন সাহা লিখছেন, অলোকদার চিঠিটা অনবদ্য। চৈতন্য দাস লিখছেন, আমাদের সকলের শুভকামনায় আপনার মা সুস্থ থাকুন, আরও অনেক পছন্দ। ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় বন্ধুরা, টিম রেডিও জংশনের তরফ থেকে একটা না দুটো ঘোষণা আছে আজ। আমাদের চিঠির সম্পাদনা বন্ধ হয়ে গেল। না, আপনাদের চিঠি আর সম্পাদনা করা হচ্ছে না। এই পথ বিষয়ক চিঠি, আপনাদের যে চিঠি পাঠিয়েছেন আমি নিজে দেখে নিচ্ছি শব্দ সংখ্যা বা বাক্যের গঠন, কিন্তু একটা অনুরোধ, এরপরে যখন আপনারা চিঠি লিখবেন অনুগ্রহ করে শব্দ সংখ্যায় একটু নজর রাখবেন। কিছু কিছু চিঠি আমাদের কাছে এসে পৌঁছচ্ছে, শব্দ সংখ্যা ছাড়িয়ে যাচ্ছে 820, 810। না,
আপনাদের কোনো লেখা আমাদের বাদ দিতে ইচ্ছে করে না। সেই লেখা কমিয়ে 200-তে নামালে থাকে না আপনাদের লেখার ভাব, থাকে না আপনাদের কথার মাধুর্য। তাই একটু শব্দ সংখ্যায় নজর দেবেন এবং চিঠি পাঠানোর আগে একবার পড়ে নেবেন। অনুগ্রহ করে রেডিও জংশনকে ভালোবেসে, পত্রালীকে ভালোবেসে এইটুকু করবেন। এখন থেকে রেডিও জংশনের চিঠিপত্র সম্পাদনা হচ্ছে না। আরেকটা কথা, পত্রালীর এই পক্ষের পর থেকে, মানে 32তম পর্ব থেকে কোনো চিঠির রেকর্ড গ্রুপে দেওয়া হবে না। আপনারা যদি কোনো চিঠি, আপনাদের চিঠি ব্যক্তিগতভাবে পেতে চান, যেই নাম্বারে চিঠি পাঠান, যেই হোয়াটসঅ্যাপ নাম্বারে চিঠি পাঠান, সেই নাম্বারে জানিয়ে দেবেন। ব্যক্তিগতভাবে তাদের চিঠি রেডিও জংশনের তরফ থেকে দিয়ে দেওয়া হবে আলাদা করে। এই 21টা, 30টা, 25টা চিঠির রেকর্ডিং একসাথে রেডিও জংশন হোয়াটসঅ্যাপ গ্রুপে আর দেওয়া হবে না। গ্রুপটাও ভারী হয়ে যায়, আর অনেক সময় অনেকের প্রয়োজন হয় না, কিন্তু তার মোবাইলে সেই চিঠিটা স্টোর হয়ে থাকে। তাই যদি কারোর সেই চিঠি, আপনাদের সেই ভালো লাগার কোনো চিঠি যদি আপনাদের কাছে রাখার বা কারোকে পাঠানোর বা সোশ্যাল মিডিয়ায় আপলোড করার জন্য প্রয়োজন হয়, আপনারা অনুগ্রহ করে আমাদের টিম রেডিও জংশনকে সঙ্গে যুক্ত যে কারোকে জানাবেন। আমরা ব্যক্তিগতভাবে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার চিঠি রেকর্ডিং ভিডিও করে পাঠিয়ে দেব। আশা করি আমাদের এই দুটো সিদ্ধান্তে আপনাদের সহযোগিতা পাবো বরাবরের মতন। পাশে থাকবেন এইভাবেই ভালোবেসে। টুনটুনি পাখি আদরের আসিয়াদি লিখছেন, চঞ্চল ভাইয়ের মাতৃদেবীর দ্রুত সুস্থতা কামনা করি। আপনারা শুনছেন রেডিও জংশন নিবেদিত পত্রালী অনুষ্ঠানের 29তম পর্ব, বিষয় পথ। পরের চিঠি চলে যাব বিদিশার কাছে। পরের চিঠি পাঠিয়েছেন লক্ষণ দাস ঠাকুরা, মাতৃস্মৃতি, সুকান্ত পল্লী, কালনা গেট, জেলা পূর্ব বর্ধমান, সূচক 713101 থেকে। পথের সাথী প্রিয় পত্রালী, জীবনের আবির্ভাবের সাথে সাথে জড়জগতের উপর চলাচল সূচিত হয়, পথেরও জন্ম হয়। জীবন যেমন অন্তহীন, তেমনি পথের কোথায় শেষ কেউ জানে না। পথিক আছে বলেই পথের গৌরব। তাই তো আমাদের জীবন পথের পথিক বিশ্বকবি রবীন্দ্রনাথ বলেন, ওগো পায়ে চলার পথ, এত পথিকের এত ভাবনা, এত ইচ্ছা। পথ যেন আমার সহনশীলা মায়ের আর এক প্রতিমূর্তি, দামাল শিশুর মায়ের বুকে পদাঘাতের মতো। পথও প্রতিটি দণ্ডপলে পরম স্নেহী পদাতিকের পদাঘাত সহ্য করে চলেছে। যানবাহনের নির্মম অত্যাচারেও নিশ্চল নিশ্চুপ। তবুও যেন মনে হয় হৃদয় প্রসারিত করে আকাশের পানে তাকিয়ে প্রার্থনা করে চলেছে, পথিকের চলাচল যেন না হয় শেষ। পৃথিবীর সভ্যতা এই পথ ধরেই এগিয়েছে, চলুক এগিয়ে আরও আরও। সভ্যতা বিকাশের ইতিহাসই হলো মানুষের পথ চলার ইতিহাস। যখনই মানুষ পথে বাধাপ্রাপ্ত হয়েছেন, থমকে গেছে, তখনই আকাশবাণী ধ্বনিত হয়েছে, পথে এবার নামো সাথী, পথেই হবে এ পথ চেনা, হবে জানা। যেই পথিক আবার সকল বাধা অতিক্রম করে পথ চলতে শুরু করেছে, অমনি আনন্দে স্বতঃস্ফূর্ত হয়ে গেয়ে উঠেছে, এ পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। পথে শিখিয়েছে পথিককে কোথায় হবে দ্রুতগতি, কোথায় মন্থর, কোথায় ডাইনে, কোথায় বাঁয়ে, অথবা সামনে মহাবিপদ গিরিখাত। মানুষ বিরামহীন হেঁটে চলেছে জীবনের সন্ধানে, আবিষ্কারের নেশায় অজানাকে জানতে, জলা জঙ্গলে, পাহাড়ে, পর্বতে, আকাশে, মহাকাশে। তাছাড়া পরমাত্মার সঙ্গে মিলনের আকাঙ্ক্ষায় অথবা প্রেমাস্পদের সাথে বাহুডোরে ঘনিষ্ঠ হওয়ার নেশায় হাজার বছর ধরে মানুষ পৃথিবীর পথে হেঁটে চলেছে।
তাই তো আমাদের বিবেক জাগানিয়া কবি শঙ্খ ঘোষ উচ্চারণ করেন, যে বিলাস অন্তহীন ধুলাগত পলাশে অশোকে, পথের সে প্রেম যাক পথে পথে বিলাতে বিলাতে। বর্ষা স্নাত কদম ফুলের শুভকামনায় চিঠিটি পাঠিয়েছিলেন লক্ষণ দাস ঠাকুরা, মাতৃস্মৃতি সুকান্ত পল্লী, কালনা গেট, জেলা পূর্ব বর্ধমান, সূচক 713101 থেকে। চিঠি লিখেছেন শিখা মজুমদার, বাড়ির নাম কনকাঞ্জলি, নবগ্রাম, কোন্নগর, হুগলি, সূচক 712246 থেকে। প্রিয় পত্রালী, শেষের কবিতা পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি, আমরা দুজন চলতি হাওয়ার পন্থী। আবার এই পথেরই গান, আমার এ পথ তোমার পথের থেকে অনেক দূরে গেছে বেঁকে, গেছে বেঁকে। পথ কিন্তু মুখ বধির, কে পথে পাশাপাশি হাঁটলো, কে কাকে ফেলে এগিয়ে গেল, পথ কিন্তু নিশ্চুপ। কোথাও ভাঙা, কোথাও গর্ত ভর্তি পথ, কোথাও মসৃণ পিচ ঢালা পথ, কোথাও আবার মোরাম বিছানো পথ। পথ কিন্তু কারো নয়, সে একা একাই পড়ে থাকে। তার ওপর দিয়ে কত গাড়ি, কত লোক যাতায়াত করে, তাদের কত সুখ দুঃখ, কত আমোদ আহ্লাদ। আবার শ্মশান যাত্রীরাও যায়, তবু পথ কিন্তু নির্বাক। তাকে লাথি মারো, তার উপর পড়ে তুমি কাঁদো, সে তোমাকে হাত তুলে সাহায্য করবে না, সে শুধু দেখবে। দেখা ছাড়া যেন কোনো কাজই নেই। আবার কবির ভাষায় বলি, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, এই পথে সেদিনও সে কিন্তু নির্বাকই থাকবে। কারো জন্য তার মায়া নেই, কে তার উপর দিয়ে গেল, কে তাকে ভাঙলো, কে বানালো, কিছু না, কিছুই না। পথ যেন এক মহাযোগী, শুধু দেখে যাও, বলো না কিছু। লিখেছিলেন শিখা মজুমদার, বাড়ির নাম কনকাঞ্জলি, নবগ্রাম, কোন্নগর, হুগলি, সূচক 712246 থেকে। এরপর লিখেছেন দেবজিৎ ঘোষ, গ্রাম নারায়ণপুর, ডাকঘর পাটুলি, জেলা পূর্ব বর্ধমান, সূচক 713512 থেকে। প্রাণের পত্রালী, তুমি বলো, জীবনে চলার পথ কখনো কি মসৃণ হয়? না, এই জীবনের পথ সোজা নয়, যেন বড় আঁকা বাঁকা বন্ধু। সত্যি, আজ ভাবি, যদি আমার জীবনের পথটি মসৃণ হতো, তাহলে বোধহয় ব্যর্থতার কথা তোমাকে জানানোই হতো না, তাই না? জীবনের অন্তহীন দৌড়ের ট্র্যাকে যেদিন থেকে নাম লিখিয়েছি, সেদিন থেকে আজ পর্যন্ত দৌড়ানোর সময় বহুবার পা মুচকেছে, পড়ে গেছি, কাঁটার আঘাতে হয়েছে রক্তাক্ত। তবুও ছুটে সামনের প্রতিযোগীকে টপকেছি বহুবার। আজ সেই কথাই বলবো তোমায়। প্রাথমিক স্কুল পেরিয়ে যখন উচ্চ মাধ্যমিক স্কুলে ভর্তি হলাম, তখন থেকেই পথ হয়ে গেল কাঁটায় ভরা। সেই প্রথমবার পা কাটলো আমার। বন্ধুদের সাফল্যে আমি তো খুশি হলাম, কিন্তু তারা কেন আমার সাফল্যে প্রতিহিংসার আগুনে জ্বলতো? পত্রালী, বলতে পারো? কিছু গুণী মানুষের সাহায্য পেলে আজ হয়তো আরো বড় হতে পারতাম, কিন্তু পাইনি। উল্টে শুনেছি অনেক কটু কথা। এরপর যেদিন কলেজে ভর্তি হলাম, সেদিন এমন কিছু জনের সাথে আলাপ হয়েছিল যাদের আমি ভেবেছিলাম বিপদের দিনের প্রকৃত বন্ধু। কিন্তু পত্রালী, আজ বুঝি তারাই ছিল প্রকৃত বিপদ। ভেবো না, সেই বিপদ কাটিয়ে উঠেছি ঠিক। তাই তো আজ তোমার মতো বন্ধুকে চিঠি লিখছি। জীবন কারোর জন্য থেমে থাকে না,
তাই আমি মনে করি এই মুখোশ পরিহিত বিপত্তারণদের কাঁটা বিছানো পথকে ফুলে বিছানো পথ মনে করে চলার নামই জীবন। আজও পথ কাঁটায় ভরা, জানি না কবে পাবো মুক্তির স্বাদ। কিছু জনের সাহায্যে সাফ করতে পারি আমার পথের কাঁটাগুলিকে। ঈশ্বরের কাছে প্রার্থনা করি তারা সুস্থ থাকুক। তুমিও ভালো থেকো। ইতি তোমার প্রাণসখা। লিখেছিলেন দেবজিৎ ঘোষ, গ্রাম নারায়ণপুর, ডাকঘর পাটুলি, জেলা পূর্ব বর্ধমান, সূচক 713512 থেকে। পরের চিঠি পাঠিয়েছেন প্রবীর কুমার মুখার্জি, 109 দেশপ্রাণ শাসমল রোড, হাওড়া, সূচক 711101 থেকে। প্রিয় পথচারী, সত্যি পথ চলার বিরাম নেই, চলা মানেই জীবন। এই রকম এক দুর্গম পথ চলার অভিজ্ঞতার কথা বলি। কজন মিলে কাশ্মীর যাত্রা 1982 জুলাই মাসে, সাথে সদ্য বিবাহিতা স্ত্রী। মূল উদ্দেশ্য অমরনাথ দর্শন। প্রথম দিন পায়ে হাঁটা পথ চন্দনবাড়ি, প্রায় 7 ঘন্টা। প্রাকৃতিক সৌন্দর্য অতুলনীয়। দ্বিতীয় দিন শেষনাগের উদ্দেশ্যে রওনা ঘোড়সওয়ার হয়ে। পথপ্রদর্শক ঘোড়ার মালিক। চন্দনবাড়ি থেকে শেষনাগ কঠিন খাড়ায়, চড়াই, সরু রাস্তা, বরফের ঢাকা চারদিক, নীল দিগন্তে সাদা ক্যানভাস। শেষনাগ লিডার নদীর উৎসস্থল। বিশালাকার হ্রদের সবুজ জলে ভেসে বেড়াচ্ছে টুকরো টুকরো সাদা বরফ। পথ চলার রাস্তা, একদিকে দিগন্ত ছোঁয়া পাহাড়, অন্যদিকে সুগভীর খাদ। একটু বেলা গড়ালেই রোদের প্রখর তেজে বরফ গলে গিয়ে ঘোড়ার মলের সাথে মিলেমিশে এক বীভৎস অবস্থা। পা ঢুকে যাচ্ছে, টেনে তুলতে হচ্ছে। পাহাড় চড়ার অনভিজ্ঞতার জন্য সে ধরনের জুতো জোড়াও ছিল না। যা হোক, ঘন্টা 2 ঘোড়ায় চড়ার পর নেমে পড়তে হলো। সামনে ভয়ঙ্কর খাড়া চড়াই, পিছুটপ, হেঁটে উঠতে হবে। বরফের ফাটল, সাহায্যের হাত পথপ্রদর্শক। অক্সিজেন কম, হাঁপ ধরে যায়। কষ্টকর পথ চলার অভিজ্ঞতা। হঠাৎ এক জায়গায় দেখা গেল এক পর্যটক বরফের দেওয়ালে হেলান দিয়ে স্থিরভাবে বিশ্রাম নিচ্ছেন। আশ্চর্য লাগলো। উৎসাহী হওয়া মাত্রই 2 পথপ্রদর্শক নিরুৎসাহী করে দিলেন। নির্দেশ দিল সামনে এগিয়ে যাওয়ার। খানিক বাদে জানিয়েছিল মৃতদেহ। চিঠি পাঠিয়েছিলেন প্রবীর কুমার মুখার্জি, 109 দেশপ্রাণ শাসমল রোড, হাওড়া, সূচক 711101 থেকে। হ্যাঁ বন্ধুরা, 21 চিঠির পরিসমাপ্তি ঘটল। দেখে নেব প্রিয় শ্রোতা বন্ধুরা কী বলছেন। শ্রীহরি জানা লিখছেন, শব্দ সংখ্যার সীমা নির্দিষ্ট থাকলে ভালো হয়। শুরুর দিন থেকে আজ অবধি আমাদের শব্দ সংখ্যা নির্দিষ্ট রয়েছে 200 শব্দ সংখ্যা পত্রালির প্রতি বিষয়ের জন্য নির্দিষ্ট করা আছে। শিখা দাস লিখছেন, খুব সুন্দর সিদ্ধান্ত। ধ্রুবজ্যোতি বাগচি বলছেন, একেবারে সঠিক সিদ্ধান্ত। প্রত্যেককে অনুষ্ঠান শুনতে হবে। শুধু লিখলাম, নিজের চিঠি শুনলাম, এটা কাম্য নয়। রেডিও জংশনকে ভালোবাসতে হবে, আত্মজোর মতো লালন করতে হবে, তবেই সমৃদ্ধ হবে পত্রালি। শুভরাত্রি। তানজিলাল সিদ্দিকী কাকু লিখছেন, আমার মা তো ধ্রুবতারা, ওই আকাশের আলো। পড়ার আগে মাকে বলি, জালো আলো জালো। চঞ্চলের মা সর্ষে ফুল, সদাই ডগমগ ডোলে। মায়ের ওপর ভরসা রেখে চঞ্চল পথ চলে। সত্যব্রত দত্ত লিখছেন, ভেবেছিলাম নীরব দর্শক হয়েই থাকবো আজ, কিন্তু চঞ্চল যেই খবর শোনালে তা শুনে খুব চিন্তিত রইলাম। মার এত অসুস্থতাকে সঙ্গী করেও চঞ্চল তার দায়বদ্ধতা থেকে সরে থাকেনি। ধন্যবাদ জানানোর ভাষা নেই। সর্বশক্তিমানের কাছে গভীর প্রার্থনা করি, তিনি চঞ্চলের মাতৃদেবীকে অতি দ্রুত আরোগ্য দান করুন।
আপনাকেও কৃতজ্ঞতা, ধন্যবাদ কাকু। চৈতন্য দাস লিখছেন, চঞ্চল ভাই, সকল লেখক শ্রোতার হয়ে আমার একান্ত অনুরোধ, রেকর্ড যেমন পাঠাচ্ছিলেন তেমন পাঠান, কারণ যেদিন লাইভ শুনতে পারি না পরে শুনে নিতে পারি। আমাদের সুযোগ থেকে বঞ্চিত করবেন না ভাই, আমার মন মানছে না। এটা আপনার সোশ্যাল ওয়ার্কের মধ্যে পড়ে, এমন সোশ্যাল ওয়ার্ক বন্ধ করা কি ঠিক হবে ভাই? আপনি রেকর্ড পাঠিয়ে আপনার দিক থেকে ডিলিট করে দিন, তাহলে আপনার মোবাইলের লোড কমবে। দাদা, যেদিন আপনি অনুষ্ঠান শুনতে পারবেন না, প্রত্যেক দিন এই আজকে অনুষ্ঠান হয়ে গেল, অনুষ্ঠান হওয়ার সাথে সাথে আমাদের ইউটিউবে আমি আপলোড করে দিই, ইউটিউব লিংক দিয়ে দেবো প্রত্যেক দিন অনুষ্ঠানের শেষে। ইউটিউবে গেলে আপনি সম্পূর্ণ অনুষ্ঠান, রেকর্ডিংয়ে তো শুধু চিঠির রেকর্ড শোনা যায়, আপনি ইউটিউবে গিয়ে অনুষ্ঠান, আপনার চিঠির পরে আপনার চিঠির যেই প্রশংসা বা আমাদের শ্রোতাদের যে কমেন্টস সমস্ত শুনতে পাবেন। আমাদের পুরো অনুষ্ঠানটাই রেকর্ড হয়ে আবার যায় ইউটিউবে, আপনি দেখুন, শুনতে পাবেন, ইউটিউবে শুনতে পাবেন, কিংবা যে লিঙ্কটা বিদিশা অনুষ্ঠান শুরুর আগে দেয় সেই লিঙ্কটা ক্লিক করলে আপনি ফেসবুক থেকে আবারও শুনতে পাবেন। এরপরেও যদি মনে হয় আপনি আপনার চিঠিটি রেকর্ড অবস্থায় নেবেন, আপনি আমাকে হোয়াটসঅ্যাপে জানালে অবশ্যই দিয়ে দেব। বা আপনার যদি মনে হয় আপনার সাথে আপনার চেনা কারো রেকর্ড দরকার, আপনি আমাকে বলবেন, আমি অবশ্যই দিয়ে দেব। সবসময় পাশে আছি। একটু দেখি, কারণ আমাদের সম্পাদনার কাজ বন্ধ হয়ে গেল, সমস্ত চাপটাই আমার ওপর এসে পড়ছে, তো তাই একটু যদি হালকা হতে পারি হয়তো আরও নিখুঁতভাবে কাজগুলো পরিবেশন করতে পারবো আপনাদের কাছে। দিতিপ্রিয়া রায়চৌধুরী জানাচ্ছেন, রেডিও জংশনের সমস্ত অনুষ্ঠানের পুনঃপ্রচার কিন্তু ইউটিউব বা এই ফেসবুকেও পরে শোনা যায়, আপনি ওভাবে শুনে দেখতে পারেন, রেকর্ডিংয়ের চেয়ে বেশি উপভোগ্য। হ্যাঁ, এই কথাই আমি বললাম। তপন সাহা লিখছেন, প্রবীর মুখার্জি অমরনাথ দর্শন শেষ হয়েও হলো না। শিখা দাস লিখছেন, চঞ্চলের মায়ের সুস্থতা কামনা করি, ভালো থাকুন। তপন সাহা লিখছেন, চঞ্চলবাবু আপনার কর্তব্যপরায়ণতা অনবদ্য। চৈতন্য দাস লিখছেন, চঞ্চল ভাই ভীষণ বুদ্ধিমান, ধন্যবাদ। হ্যাঁ, শেষ হলো আমাদের 29তম পর্বের পথ চলা। তবে আগামীকাল আবার আপনাদের পথের পাঁচালী নিয়ে হাজির হয়ে যাব, আমি চঞ্চল, আমি কেয়া আর বিদিশা। দেবজিৎ ঘোষ ভাই লিখছেন, প্রথম থেকে অনুষ্ঠান শুনে মন্তব্য করেছি, মাসিমণির কথাটা শুনে মন ব্যথিত হয়ে গেল, তাই আর কিছু লিখতে পারিনি। অনেকক্ষণ, দ্রুত সুস্থ হোক মাসিমণি, এটাই প্রার্থনা। হ্যাঁ, তানজিলাল সিদ্দিকী জানাচ্ছেন, শুভরাত্রি। আমরাও বলবো শুভরাত্রি। রাত 10:30 শুয়েছে অনেকক্ষণ আগে। ভালো থাকবেন, আনন্দে থাকবেন, রেডিও জংশনকে ভালোবেসে থাকবেন। আগামীকাল বেলা 3টের সময় ঠাকুরদার ঝুলি, এবারের গল্প তিতলি, গল্পকার অঞ্জলি সেনগুপ্ত, গল্প পাঠে তপন কুমার গোস্বামী। আর আগামীকাল রাত্রি 9টার সময় অবশ্যই শুনবেন পত্রালি অনুষ্ঠানের বাকি চিঠি। অনেক চিঠি রয়েছে আমাদের কাছে এখনও। শিখা দাস লিখছেন, শুভরাত্রি, সবাই ভালো থাকুন। কেয়া, চঞ্চল, বিদিশা ভালো থাকো। টুনটুনি পাখি আসিয়াদি জানাচ্ছেন শুভরাত্রি। হ্যাঁ, এবার থামবো, সময় ঘড়ি জানাচ্ছে সময় শেষ, প্রায় 11:15 বেজে গিয়েছে। আজ আসি বন্ধুরা, সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।